নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চাচা, কাকা, পিসে, খালা, তাদের জন্য মন কাঁদছে তৃণমূল কংগ্রেসের, এবং তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে একটি চিঠি ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দিয়েছে। বাবা, মা, ঠাকুমা, দাদুর বাইরে গিয়ে চাচাদের দরকার, কাকাদের দরকার, খালাদের দরকার, পিসেদের দরকার। তাদের লিঙ্কেজটা তৃণমূল কংগ্রেস চাইছে, যদিও জাতীয় নির্বাচন কমিশন স্পষ্টত গাইডলাইন দিয়ে জানিয়ে দিয়েছেন আপনার 2002-এ যদি ভোটার লিস্টের নাম থাকতে হয়, বাবার থাকতে হবে, মার থাকতে হবে, আপনার থাকতে পারে, আর যদি তাও না থাকে ঠাকুমা দাদুর থাকতে পারবে। ম্যাপিং লিঙ্কেজ ছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো খসড়া তালিকায় নাম উঠবে না, স্পষ্টত আপনাদের জানিয়ে দেওয়া দরকার। এবং জাতীয় নির্বাচন কমিশনের কাছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ বিশ্বাসকে দিয়ে চিঠিটা লেখানো হয়েছে। খুব ইন্টারেস্টিং, চাচাদের জন্য কি মন কাঁদছে তৃণমূল কংগ্রেসদের দেখুন। সেখানে দাঁড়িয়ে লিখছেন, তার আগে বলে নি, গুলশান কলোনিতে গতকাল একটা মিডিয়াতে দেখছিলাম, গুলশান কলোনিতে 1484 জন ভোটার তালিকায় নাম আছে, অথচ সেখানে বাস করছেন 25 থেকে 30 হাজার মানুষ। কারা এরা? বাংলার মানুষ চাইবেন না যে এই ভোটার তালিকা থেকে এদের যাদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, ওই 25-30 হাজার গুলশান কলোনির লোকজনকে ঢোকানোর তো চেষ্টা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তারই জন্য তো চাচা কাকাদের জন্য মন প্রাণ হাও করে কাঁদছে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন খুব কঠোরতম অবস্থা নিয়েছেন। খুব ইন্টারেস্টিং জায়গাটা একটু আপনাদের পড়ে শোনাই। তৃণমূল কংগ্রেস যে বক্তব্যটা রেখেছে সেটা পড়ে শোনাই, যেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেস দি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলকে চিঠি লিখে জানাচ্ছে যে with no provision to select other relations such as brother, sister, uncle or any other blood relative, অর্থাৎ যে কোনো তরফে একটা কোনো আত্মীয় স্বজন দিয়ে নামটাকে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তার জন্য তৃণমূল কংগ্রেসের মন প্রাণ কাঁদছে। কত বড় প্রতারক একটা দল ভাবতে পারেন, যে আজকে ভোটার লিস্টটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা হচ্ছে, সেখানেও কোনো না কোনো চাচা কাকাদের ঢুকিয়ে দিয়ে, ধরুন আমি কোনো একটা পার্টিকুলার নাম, আমার টাইটেল ব্যানার্জি, এবার আমার 2002-এ কারোর কোনো লিঙ্কেজ নেই, তাহলে আমি কি করব? কোনো একটা ব্যানার্জি খুঁজে বার করে তাকে ভাই বলে চালিয়ে তো অসুবিধে কি আছে? জাতীয় নির্বাচন কমিশন স্পষ্টত না বলে দিয়েছে। কিন্তু কি নির্লজ্জের মতো একটা দল, কত বড় প্রতারক, কত চৌর্যবৃত্তি সাম্রাজ্য তৈরি করা একটা দল কি লিখেছে দেখুন। দিস ইনকনসিস্টেন্সি, তারপরে আমি পরের লাইনটা একটু পড়ছি। আর at the ground level, BLOs are unable to proceed with data entry for many genuine citizens who fall outside the narrow parent-grandparent linkage despite the CEC's clear statement expanding the definition to include relatives and blood relations such as uncles or chacha. আমি আজকে এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আপনাদের খুব পরিষ্কার বলি, জাতীয় নির্বাচন কমিশন যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে আপনার কি কি আছে, আমি একদম স্পষ্টত আপনাদের তথ্য দিয়ে আমি একটু বিশ্লেষণ করব। তার আগে বলি, আমার কাছে আমাদের দপ্তরে একজন প্রবীণ নাগরিক ফোন করেছেন, আমি কেস স্টাডি হিসেবে সেইটাকে আপনাদের কাছে শোনাচ্ছি, একটু ভালো করে শুনুন। যেখানে দাঁড়িয়ে তিনি প্রশ্ন করছেন, 2002-এ তো সম্ভব নাম ছিল না, আমি সর্বভারতীয় সেক্টরে চাকরি করতে গিয়েছিলাম, 2007-এর পর আমার নাম এসছে। আমি তার উত্তরটা আপনাদের কাছে স্পষ্ট করব, এখানে কতগুলো কেস স্টাডি আপনাদের কাছে পেশ করবো। তিনি কি বলেছেন আমাকে টেলিফোনে গতকাল শুনুন, আমি নাম পরিচয় কোনো ডিসক্লোজ করছি না। আমি অ্যাকচুয়ালি 1970-তে এয়ারফোর্সে জয়েন করেছিলাম। আমার দেশের বাড়ি বর্ধমান ছিল, তো তখন তো যেহেতু আমার 18-19 বছর বয়স, তখন আমি জয়েন করেছি। তারপর থেকে আমি পুরো ভারতবর্ষ ঘুরে বেরিয়েছি। আমি এয়ারফোর্সে ছিলাম, সার্জেন্ট হিসেবে রিটায়ার করেছি ওখান থেকে। তারপরে 87-এ আমি ওখান থেকে রিটায়ার করার পরে সেন্ট্রাল গভর্নমেন্টে আমি গেজেট অফিসার হিসেবে রিটায়ার করি, সেন্ট্রাল গভর্নমেন্ট জয়েন করি। তারপরে 2007-এ আমি রিটায়ার করি। তারপরে আমি আমার শ্বশুর বাড়ি ভবানীপুরে 2002-এর থেকে আমি সেটেল করি আর কি। ঠিক, তো তখনই আমার ডকুমেন্ট যা তৈরি করা হয়েছে। মানে 2007-এর পর আপনার ভোটার লিস্টে নাম উঠেছে, তাহলে আপনার কি করুন? আপনার 2002-এর ভোটার লিস্টে নাম ছিল না, তাই তো? 2002-এ নাম ছিল না, কিন্তু আপনি সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করতেন। কোন সালে সেন্ট্রাল গভর্নমেন্টে জয়েন করেছিলেন? আমি 1989-এ জয়েন করেছিলাম। 89-এ জয়েন করেছেন। আপনার জন্ম সাল মোটামুটি কোন সময়? মোটামুটি 1950। ঠিক আছে, আমি আপনাকে এই বিষয় নিয়ে অবহিত করবো, অবশ্যই অবহিত করবো। এইবার এই মানুষগুলো যেহেতু তাদের 2002-এ নাম ছিল না, তারা কি করতেন? আমি একদিন ছোট ছোট কেস স্টাডি দিয়ে আপনাদের কাছে পরিষ্কার বোঝাবো। তিনি যেটা বলেছেন আমি তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদের অন স্ক্রিন দেখাচ্ছি যে এই ভদ্রলোক তাহলে কি করবেন। 1987 সালের আগে জন্ম, 2002-এ নাম নেই, তাহলে তিনি কি ডকুমেন্ট দেবেন? দেখুন আপনার স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন 1/7/1987 আগে যারা জন্মেছেন নিজের জন্ম সংক্রান্ত নথি দেবেন। এবার নিজের জন্ম সংক্রান্ত নথির ক্ষেত্রে
তিনি যেটা ব্যবহার করতে পারেন, যেহেতু সরকারি কর্মচারী, মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তার ক্ষেত্রে পরিষ্কারভাবে জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিচ্ছেন, এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাংক, পোস্ট অফিস, LIC, PSUs prior to 1/7/1987, অর্থাৎ 1987 আগে তার এই সংক্রান্ত যে কোনো একটা নথি তিনি কিন্তু জমা দিতে পারেন। এবং জমা দিলে 2002-এ যে তার ভোটার লিস্টের নাম ছিল না, তাতে কোনো অসুবিধা থাকার কোনো কথা নয়। অ্যাজ পার আমি ইনস্ট্রাকশন শিট ফর ডিক্লারেশন ফর্ম জাতীয় নির্বাচন কমিশন যে নথিটা দেখিয়েছেন, আমি সেখান থেকে আপনাদের কোট করছি। কিন্তু এবার আসছি, ধরুন 1987 সাল থেকে 2004 এর মধ্যে যারা জন্মেছেন তারা কি করবেন? খুব ইন্টারেস্টিং, আমি তথ্যটা আপনাদের কাছে দেখাচ্ছি। 1/7/87 থেকে 2/12/2014 যারা জন্মেছেন, নিজের জন্ম নথি, অর্থাৎ 87 সাল থেকে 2004, 2002 ধরুন নাম নেই, কিন্তু আপনি জন্মেছেন 1/7/87 থেকে 2/12/2004, নিজের জন্ম নথি, বাবা মার একটি নথি, বাবা বা মার একটি নথি, 1987 সাল থেকে 2004, বাবা বা মার একটি নথি। এবার বাবা মার কোন নথি? 11টা নথি, যেগুলো আপনাদের কাছে বারবার প্রচারিত হচ্ছে। যারা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আপনার বাড়িতে যাচ্ছে, সেই বাড়ি থেকে গিয়ে আপনাদের যে কাগজটি দিচ্ছে, তার সঙ্গে আমি আপনাদের দেখাবো এই ধরনের একটি কাগজ বিএলওরা আপনার বাড়িতে দিয়ে আসছেন, যেখানে দেখবেন 1 থেকে 13টা নিচে ডিটেলস লেখা আছে, যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, যে কোনো পরিচয়পত্র, সংখ্যা নথি, এই তারিখে স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর জমা দিচ্ছেন, উপযুক্ত পাসপোর্ট, স্বীকৃত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন। মনে রাখবেন, এটা ওই ক্লাস 5, ক্লাস 8-এর কোনো জন্ম সার্টিফিকেট দিলে হবে না, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সেখানে জন্ম তারিখ লেখা আছে। এইভাবে দেখবেন যে যারা বিএলওরা যাচ্ছেন তারা এই ধরনের একটি কাগজ দিয়ে আসছেন, এবং সেই কাগজের ভিত্তিতে আলটিমেটলি আপনার ডকুমেন্ট হিসেবে ট্রিটেড হচ্ছে। এবার আমি প্রশ্নে আসছি যে 2004-এর পর যারা জন্মেছেন, এবার 2004-এর পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে কি ডকুমেন্ট দরকার হচ্ছে, সেটা আপনার স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন। 2/12/2004-এর পর যারা জন্মেছেন, 2রা ডিসেম্বর 2004-এর পর যারাই পশ্চিমবঙ্গে জন্মেছেন, তাদের ভোটার লিস্টে নাম নেই, ধরুন মানে 2002-এ তো তার নাম থাকার কথা না, 2004-এর পর জন্মেছেন, তাকে দিতে হবে নিজের জন্মের কোনো একটা নথি। সেই জন্মের নথিগুলো যে 13টা রয়েছে, তার মধ্যে থেকে জন্মের একটা নথি দিতে হবে, অথবা পিতার যে কোনো একটি নথি, পিতার একটি নথি, মাতার একটি নথি। মানে আগেরটি ক্ষেত্রে যেমন 87 সাল থেকে 2004-এ বাবা বা মা, এক্ষেত্রে কিন্তু বাবা মা দুজনেরই কোনো একটি নথি দিতে হবে। পিতার যে কোনো একটি নথি দিতে হবে, মাতারও যে কোনো একটি নথি দিতে হবে, আর নিজের জন্মের নথি দিতে হবে। এই নথিগুলো কোনটা? ওই যে 13টা দেখবেন যে নির্বাচন কমিশন যেগুলো পাঠিয়েছে, সেইগুলো কিন্তু দিতে হবে। মনে রাখবেন, এই নথি পেশ করার সময় ব্যাকডেটের নথি কিন্তু, মানে এখন যেটা করা হচ্ছে, জালিয়াতি করা সার্টিফিকেট জমা দেওয়া হচ্ছে, এই জালিয়াতি করা সার্টিফিকেট জমা দিলে ধরা পড়লে কিন্তু মানে জেল হেফাজত পর্যন্ত হয়ে যাবে। আপনারা জানেন যে আমি অনেকদিন ধরেই এটা বলেছি, গোসাবাতে 3558টা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। খড়িবাড়িতে সংবাদ মাধ্যমে দেখেছে 830টা ভুয়ো বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, যেটা পরবর্তীকালে সরকারি তরফে বলা হচ্ছে 450 ভুয়ো বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এবার এতে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার সপ্তর্ষি চ্যাটার্জি তিনি বারবার বলেছেন যে বারবার আমাদের কাছে প্রেশার আসছে যে আপনারা বার্থ সার্টিফিকেট দিন, ভুয়ো বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট কিন্তু দেবেন না। পরিষ্কার বলছি, দিলে কিন্তু আপনার সংকট সমস্যা বাড়বে। কারণ ওয়ান্স ইট ইজ আইডেন্টিফাইড যে নির্বাচন কমিশনকে আপনি ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি চেষ্টা করছেন পাজল করতে, এবং এই পাজল করতে গিয়ে আপনি একটা বেআইনি কাজ করছেন, তাহলে কিন্তু পরিষ্কারভাবে বলছি যে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। অর্থাৎ আপনার বিরুদ্ধে একটা FIR হবে এবং আপনার বিরুদ্ধে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ট্রিট হবে। জাতীয় নির্বাচন কমিশন কিন্তু মে মাস পর্যন্ত এন্টায়ার প্রসেসটা চালু করবে, এবং খসড়া তালিকায় যদি ফলস ফেক কোনো সার্টিফিকেট দিয়ে জমা করেন, ওয়ান্স ইট ইজ আইডেন্টিফাইড, জাতীয় নির্বাচন কমিশন কিন্তু কঠোরতম অবস্থা নিতে চলছে। যদিও নানান রকমের কারচুপি চলছে, বিভিন্ন দফতর থেকে বসে বসে ফর্ম বিলি, প্রচুর অভিযোগ আমাদের দফতরে এসেছে। গতকাল সোনারপুরে একটি ভিডিও আমরা দেখছিলাম, এসছে উত্তরবঙ্গ থেকে প্রচুর খবর আমরা পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে পার্টি অফিস, লোকাল পাড়ার ক্লাবের মোড়, বাস স্ট্যান্ডে বসে বিলি হচ্ছে। করবেন না প্লিজ, কোনো জায়গা থেকে ফর্ম নেবেন না। বিএলওকে ফোন করে বলুন আমার বাড়িতে আসুন। কেন মনে রাখবেন, যে ফর্মটা আপনি পাচ্ছেন সেই ফর্মের উপর একটা QR কোড থাকছে। সেই QR কোডটা আপনার বাড়িতে যখন আপনার হাতে 4টে কি 5টে কি 2টো কি 3টে কি 1টা কি 10টা যে আপনার পরিবারের সদস্য থাকবেন, সেগুলোকে স্ক্যান করতে হবে, এবং সেই স্ক্যান সঙ্গে সঙ্গে সেটা নির্বাচন কমিশনের দপ্তরে রেজিস্টার্ড হয়ে যাবে। ফলত আপনি বুঝতেই পাচ্ছেন সংকটটা কত গভীরে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু ট্র্যাক রাখছে কোন কোন বিএলওরা
পার্টি অফিসে একটা জায়গায় বসে যদি স্ক্যানিং হয়, একটা জায়গায় যদি 200টা স্ক্যানিং হয়, তখনই তো ধরা পড়বে যে জালিয়াতি রয়েছে। নির্বাচন কমিশনের দফতরেই সেটা কিন্তু ট্র্যাক করা হচ্ছে। এটা একটা তথ্য আপনাদের কাছে দিয়ে রাখি। দ্বিতীয়ত, যারা বিবাহিত, ফলত তাদের ক্ষেত্রে কি প্রমাণ লাগবে, সেই প্রমাণের ক্ষেত্রে আবারও বলছি, এই 11টা নথি খুব ইম্পর্টেন্ট। ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং যে আপনি এখানে পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা হয়েছেন তার ডকুমেন্টগুলো লাগবে। সেটা নিয়ে আমি পরবর্তীকালে ব্যাখ্যা করব। আরও দুটো তথ্য আজকে আপনাদের কাছে এই ক্ষেত্রে দেওয়ার আছে, যেটা আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট। যে 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 সাধারণ মানুষ অনেকে পাজল হয়ে যাচ্ছেন, অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। একটা কথা বলে রাখি, যে যেখানে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমরা এটা জাতীয় নির্বাচন কমিশনের নজরে এনেছি। আমি যেখানে থাকি পানিহাটি, সেই সংক্রান্ত আমি একটা তথ্য জাতীয় নির্বাচন কমিশনের হাতে এনেছি। 67 জন বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী, যেখানে পার্মানেন্ট স্টাফ আছে। সেই তথ্য আমরা জাতীয় নির্বাচন কমিশনের হাতে তুলে দিচ্ছি, কোথায় কোন কোন পার্মানেন্ট স্টাফ রয়েছে। আমি এটা স্যাম্পল কেস স্টাডি হিসেবে আপনাদের শোনাবো। খড়দহ পাশে বিধানসভা, সেই খড়দহ থেকে আমার একজন প্রিয় দর্শক ফোন করেছিলেন, সেটা আমি একবার শোনাবো, একটু ভালো করে শুনুন। যেখানে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে সেই পাড়াতে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, মানে সেখানে সরকারি একাধিক কর্মচারী রয়েছেন, বিএলও দিয়ে দেওয়া হয়েছে। এবার এই বিএলও অ্যাপয়েন্টমেন্টটা পার্টি থেকে করা হয়েছে থ্রু ইয়ার। এই ইয়ারও কিন্তু ফাঁসতে চলেছে, আমি খবর নিয়েছি, ইয়ারোরা ফাঁসতে চলেছেন। ইয়ারোদের দিকে নজর রাখুন, যারা ইলেকশন ইনচার্জ বিভিন্ন অফিসে, তাদের দিকে নজর রাখুন। আপনারা প্রচুর তথ্য আমাদের কাছে দিচ্ছেন, প্রত্যেকটা তথ্য আমরা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছি। সেই বুথ ইনচার্জ হোক, মানে ইলেকশন ইনচার্জ হোক, ইয়ারও হোক, যারা যেখানে জালিয়াতি করেছেন তারা কেউ কিন্তু ছাড় পাবে না। আমি ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে দেবো, যে দেখুন খড়দহে কিভাবে জালিয়াতি করা আছে। সম্ভবত 63টা বোধহয় বিএলও দেওয়া আছে। আমি নথি এটা তথ্যটা। নমস্কার, নমস্কার, বলছি খড়দহ 76 নম্বর পার্ট নম্বর 76 দেবেন্দ্র বিদ্যাপীঠ, এখানে বুথে আমরা দেখছি যে জনৈক অঙ্গনওয়াড়ি কর্মী সেখানে সংযুক্ত রয়েছেন বিএলও হিসেবে। হ্যাঁ, আমার যতদূর জানা, আমি নিজে ব্যক্তিগত এই পাড়াটায় গেছি বহুবার, চারদিকে সরকারি কর্মচারী ভর্তি। বিষয়টা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই। আপনি এখানে যাত্রা ধাক্কা খাবেন, অন্ধের মতো ধাক্কা খেলেও বেশিরভাগ লোকই সরকারি কর্মচারী। আচ্ছা, এবং এর পাশে তো শিবনাথ হাই স্কুল। শিবনাথ নয়, ওটা কল্যাণনগর এবং গার্লস হাই স্কুল রয়েছে। কল্যাণনগর বয়েজ এবং গার্লস হাই স্কুল, তার শিক্ষকটাও তো এই বুথের ভোটার। হ্যাঁ 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 হ্যাঁ, তার সেই স্কুলের বহু শিক্ষক রয়েছেন যারা অ্যাক্টিভ এখনো চাকরি করছেন, কর্মরত। তারা এইখানেরই বাসিন্দা আছেন, একই ওয়ার্ডের বাসিন্দা আছেন। কিন্তু তা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি কর্মীকে ওখানে ডেপুট করা হয়েছে। হ্যাঁ, হিসাবে তো এখানে তাই দেখা যাচ্ছে। ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুনলেন আপনারা, একদম মানে হাতে নাতে প্রমাণ আপনাদের কাছে দিচ্ছি। আমরা কিন্তু এগুলো জাতীয় নির্বাচন কমিশনের নজরে আনছি এবং সংশ্লিষ্ট ইয়ারও যাতে বুকড হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বারুইপুর ময়নাতে যদি ব্যবস্থা হয়ে থাকে, তাহলে এইসব জায়গায় ইয়ারও যারা এই জালিয়াতিগুলো করছেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? আমি আবার এই প্রতিবেদন আজকের শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে বলছি, কোনো বিএলএদের হাতে ফর্ম দেবেন না, বিএলওদের হাতে ফর্ম দেবেন। বিএলও আর বিএলএর তফাৎ অনেকে বুঝছে না। বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার, যারা জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেকট্রাল অফিসার দ্বারা অ্যাপয়েন্টেড এবং তাঁদেরই কাজ করার কথা। বিএলএ হচ্ছে পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল কর্তৃক মনোনীত, নমিনেটেড তাদের প্রতিনিধি। বিএলএ সিপিএমের আছেন, তৃণমূলের আছেন, বিজেপির আছেন, কোনো জায়গায় আছেন, কোনো জায়গায় নেই। কিন্তু এই বিএলএরা কিন্তু ফর্ম কালেক্ট করছেন। এই যে ফর্মগুলো কালেক্ট করছেন, সেই ফর্মগুলো কিন্তু বাতিল হচ্ছে। পরিষ্কার বলছি, এই বিএলএরা ফর্ম নিলে কিন্তু বাতিল হবে। কেন? সেখানে অনেক ম্যানিপুলেশন হতে পারে। আমি আবার বলছি, বাবা মা দাদু ঠাকুমা তাদের ম্যাপিং লিঙ্কিং, তাদের ভিত্তিতেই কিন্তু ভোটার লিস্টের নামটা এই দফায় উঠবে। তারপর 8ই ডিসেম্বরের পর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত যে হিয়ারিং হবে, সেইখানে যেসব ডকুমেন্টগুলো জমা করবে, সেই ডকুমেন্ট অর্থাৎ যার নথি 2002-এ কোনো ম্যাপিং লিঙ্কিং হচ্ছে না, তাদের কিন্তু সেই সময় শুনানি হবে। এবং সেই শুনানিতে যদি কোনো নথি জালিয়াতি ধরা পড়ে, জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সরাসরি লিগ্যাল অ্যাকশন প্রসিড করবে। এটা মাথায় রেখে কোনো রকম জালিয়াতিতে অংশগ্রহণ করবে। আমি বলছি, বাংলার অধিকাংশ মানুষ বারিং ফিউ, তারা কিন্তু এই এন্টায়ার এসআইআর এর ব্যাপারটা এখন বুঝতে পারে, প্রত্যেকে সমর্থন জানাচ্ছে। তৃণমূল কংগ্রেস এই গুলশান কলোনির একটা রেফারেন্স আপনাদের দিলাম না, 1484 জনের নাম, তার মধ্যেও কতজন জালিয়াতি করে ঢুকেছেন আমরা জানি না। 2002-এ কতজন নাম ছিল জানি না। 25,000 অধিবাসী সমর্থন করেন আপনি? কিছুতেই সমর্থন করা উচিত না। অন্তত পরিচ্ছন্ন ভারতবর্ষ, পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গের স্বার্থে সেটা কোনোভাবেই সমর্থন করা উচিত না। নিশ্চিতভাবে কোনো সচেতন নাগরিক করবে না। যাদের যা অসুবিধা হচ্ছে সেটা দেখবেন 8ই ডিসেম্বরের পর 9ই ডিসেম্বর যখন খসড়া তালিকা দেবেন, তখনই সেটা পরিষ্কার। আর খসড়া তালিকার দিকেও আমরা নজর রাখবো, আপনারা নজর রাখবেন যে খসড়া তালিকায় জালিয়াতি করলে
সেইখানে কিন্তু অবজেকশন দেওয়ার অনেক জায়গা থাকবে। এবং যারা জল সার্টিফিকেট যে ফর্মে দেবেন, দেখুন আপনার পরিবারে যদি কেউ মারা গিয়ে থাকেন, তাদের ফর্ম তো এসেছে, সেই ফর্মটা কিন্তু ডেথ সার্টিফিকেটটা সংযুক্ত করে দেবেন, সেটা লুকোবেন না। এবং সেই ফর্মটা আপনি পেয়েছেন কিনা আপনি চেয়ে নেবেন বিএলওর কাছ থেকে, ডেথ সার্টিফিকেটে জেরক্স অ্যাটাচ করবেন, করে দিয়ে দেবেন। আর সেই ফর্ম যদি অন্য কেউ ফর্ম পূরণ করে দেন, আপনার পরিবারে কেউ মারা গেছেন, আপনি সেই ফর্মটা নেননি, ধরুন আপনি বললেন আমাকে তো বিএলও ফর্ম দেননি না, বিএলওর কাছে বলবেন 2025-এ তার নাম ছিল, তিনি তো মারা গেছেন, তাহলে কিছুদিন আগে মারা গেছেন, ফলে ওই ফর্মটা দিন, ওই ফর্মের সঙ্গে ডেথ বলে সঙ্গে সঙ্গে তার ডেথ সার্টিফিকেটটা সংযুক্ত করে দেবেন, তাহলে অটোমেটিক ওই নামটা বাদ চলে যাবে। কিন্তু এই নামটা নিয়ে যদি জালিয়াতি করার চেষ্টা করে রাজ্যের যারা শাসন ব্যবস্থা রয়েছেন, তাহলে কিন্তু সর্বনাশ আলটিমেটলি দিনের শেষে। আপনার আবার বলছি, কোনো বিএলএর কাছে ফর্ম দেবেন না, কোনো পার্টি অফিস, কোনো ক্লাবে গিয়ে ফর্ম নেবেন না, প্রত্যেক বিএলও হ্যাজ টু কাম টু ইউর রেসিডেন্স। আমরা ফর্ম নিয়ে পরবর্তীকালে বিস্তৃতভাবে আরও বলবো। চোখ রাখবেন বাংলা বার্তায় সকাল 8টায়। কিন্তু আমি আজকে শেষ করব, ম্যাপিং লিঙ্কিং ছাড়া খসড়া তালিকায় কারোর নাম উঠবে না, এই জিনিসটা পরিষ্কার হবে। এটা একটা প্রচার করার চেষ্টা হচ্ছে। একটি নির্দিষ্ট বড় পত্রিকা, ভাইগর পত্রিকা, এই সময় পত্রিকা প্রথম পৃষ্ঠায় চেয়েছে খসড়া তালিকায় সবার নাম উঠবে। নো, এটা একটা ভুল প্রচার চলছে। আমি তার এভিডেন্স হিসেবে একদম নির্বাচনের কাজ করা একজন আধিকারিকের সঙ্গে গতকাল কথা বলেছিলাম, একটুখানি ভালো করে শুনুন তিনি কি বলছেন। তার বক্তব্যটা ম্যাপিং লিঙ্কিং, অর্থাৎ আপনার বাবা, কাকা, দাদু, ঠাকুমা, তাদের সঙ্গে আপনার ভোটার লিস্টে যদি লিঙ্ক থাকে তবেই আপনার নাম উঠবেন, আদারওয়াইজ কিন্তু নয় খসড়া তালিকায়। তারপর হিয়ারিং হবে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি, সেইখানে আপনার নির্দিষ্ট ইয়ার ওরা ডাকবেন, সেইখানে আপনার নথি যাচাই হবে, নথি যদি ঠিক থাকে আপনার নাম উঠবে, অসুবিধা কি আছে? আপনি ভারতীয় থাকলে হবে, কিন্তু আপনি যদি বাংলাদেশি একটি নির্দিষ্ট কমিউনিটি রোহিঙ্গা থাকেন, কেন তার নাম উঠবে? আমার চাকরি, আমার ব্যবসা, আমার শিল্প, আমার অর্থনীতি ধ্বংস করার অধিকার কে দিয়েছে? তৃণমূলকে কে দিয়েছে? তৃণমূল সেই ধ্বংস করার প্রক্রিয়ায় নেমেছে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব। নির্বাচনের একজন আধিকারিক, তার পরিচয় আপনি গোপন রাখছি, তিনি তার সঙ্গে কথা বলেছিলেন যে ম্যাপিং লিঙ্কিং ছাড়া কি খসড়া তালিকায় নাম উঠবে? তাইপর এই সময় পত্রিকা তো এটাকে প্রচার দিচ্ছে, দেখি মানে এখন কিন্তু কনফিউজ করাই আসবে। দেখুন ভালো করে, আমি শোনাচ্ছি। না, ফর্ম জমা দিলে এখন খসড়া তালিকায় মূলত যাদের মা বাবা বা ঠাকুরদার লিঙ্কিং রয়েছে সেগুলোই উঠবে। ফর্ম জমা দিলেই খসড়া তালিকায় উঠবে, এটা মিথ্যে কথা। ফর্ম জমা দিলেই খসড়া তালিকায় উঠবে না, ম্যাচিং থাকলে খসড়া তালিকায় অবশ্যই। অনেক ধন্যবাদ। শুনে নিন কিভাবে মিথ্যা প্রচার চলছে। আমি শুধু আজকে এই প্রতিবেদন শেষ করার সময় বলছি, মিথ্যা প্রচার থেকে সতর্ক থাকবেন, প্রত্যেকটি মিথ্যা প্রচার থেকে সতর্ক থাকবেন। কোনো বিএলএর কাছ থেকে ফর্ম নেবেন না, কোনো পার্টি অফিস থেকে ফর্ম নেবেন না, কোনো ক্লাব থেকে ফর্ম নেবেন না। সেইগুলো ওই যখন স্ক্যানিং একটা জায়গা হবে, নির্বাচন কমিশন কিন্তু ধরতে চলেছে, বড় খবর আছে। চোখ রাখবেন বাংলা বার্তায় সকাল 8টায়, আপডেট নিয়ে প্রত্যেকদিন আসবো।